প্রিয় দর্শক, আমন্ত্রণ ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে আপনাদের সাথে আমি ফারাবি হাফিজ। আপনারা জানেন আজকে একটি বাংলাদেশের জন্য ঐতিহাসিক দিন ছিল এবং শেষ পর্যন্ত একটি ইতিহাস রচনা করে সরকার প্রধান হিসেবে যিনি দায়িত্বে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি এই দেশ ছেড়ে যিনি পালিয়ে গেছেন, সেটি নিয়ে একটি বিস্তারিত রিপোর্ট দেখে তারপরে আলোচনায় আসব। 5 আগস্ট 2024 দুপুর 2টার পর এটি সেই প্রথম মুহূর্ত যখন ভোর থেকে কারফিউতে অবরুদ্ধ জনতার একজন ছুটে এসে সিজদায় লুটিয়ে পড়েন রাজধানীর রামপুরা ব্রিজে। সেনাবাহিনী ব্যারিকেড তুলে নেয় ছাত্র জনতার ঢল নামের রাজপথে। কুড়িল বিশ্ব রোড থেকে মৌচাক মোড়, গোটা প্রগতি সরণিতে তখন লাখো মানুষের পদচারণা আর উল্লাস। বিক্ষোভ মিছিল মুহূর্তেই পরিণত হয় বিজয় উৎসবে। সেনা সদস্যদের অভিবাদন জানিয়ে চলতে থাকে উল্লাস। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সেনা সদস্যদের সাথে করমর্দন করেন আন্দোলনকারীরা। মুহূর্তেই মানুষের সয়লাভ হয়ে যায় রাজধানীর প্রতিটি সড়ক। গ্রহের চত্বর শাহবাগও হয়ে ওঠে জনস্রোতের মিলনস্থল। ঢাকার সব প্রান্ত থেকে মানুষজন জড়ো হতে থাকেন এখানে, যেখান থেকে শুরু হয়েছিল বৈষম্য মোচনের যাত্রা। বেলা গড়ায় আর ছাত্র জনতা সেনাবাহিনী একাকার হয়ে যায় এই এলাকায়। ছাত্র হত্যা, খেটে খাওয়া মানুষের প্রাণহানি আর জনসম্পত্তির ক্ষতি কি হয়নি? তবে এত প্রাণের বিনিময়ে শান্ত হলো শহর। শুধু চাকরিতে সাম্যের দাবি নিয়ে শুরু হওয়া আন্দোলন গড়ালো সরকার পতন পর্যন্ত। যুগে যুগে এক নায়কদের ক্ষমতার পরিক্রমা আর জবনিকা পাথ বোধহয় এমনই হয়। তাই হয়তো একটা গুমোট অবস্থা থেকে মুক্তি পাওয়ার মুহূর্তটা উদযাপন করেছেন আন্দোলনকারী তথা সাধারণ মানুষ। 15 বছরের বেশি ধরে চলা এক দলের শাসনযন্ত্রের দুর্নীতি, অনিয়ম আর জন আকাঙ্ক্ষার বিপরীতে দলীয় মনোবৃত্তির লালন, সবকিছুর অবসান হলো শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার মধ্য দিয়ে। যে চিত্র দেখিয়ে দিল উপমহাদেশে ক্ষমতার রাজনীতির শেষ পরিণতির এক নতুন পুনরাবৃত্তি। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা। আমাদের সাথে যে দুইজন অতিথি আছে তাদেরকে পরিচয় করে দিই। জনাব সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক প্রথম আলো, এবং জনাব মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক, দুজনই। মাসুদ কামাল ভাই, আপনি একটু ফোনটা একটু রোটেট করে দিলে মনে হয় আমাদের দর্শকরা ভালো করে দেখতে পাবেন। সোহরাব ভাই, আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে, বিজয় উল্লাস দেখলাম, ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনের একটা সফল পরিণতি দেখলাম, আমরা অনেক কিছু দেখলাম। আমি শুরুতে আপনার প্রতিক্রিয়া জানতে চাই। ধন্যবাদ। বাংলাদেশের আগেও একাধিকবার গণ অভ্যুত্থান, গণ আন্দোলন হয়েছে, কিন্তু এরকম সর্বস্তরের মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিক্ষার্থী সহ রিক্সাওয়ালা, মোটে মজুর, মদে দোকানি, হকার, সবাই এক মিছিলে মিলে গেছিল। সেটি হচ্ছে গণতন্ত্রের সংগ্রামে তারা এক হয়ে গেছিল, একত্র হয়েছিল। এবং বিশেষ করে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, সেই আন্দোলন শুরু হয়েছিল কোটা সংস্কার দিয়ে, শেষ হলো গণতন্ত্রের নতুন অভিযাত্রা দিয়ে। সাবেক সরকার প্রধান শেখ হাসিনা পদত্যাগ করেছেন। এই খবর শোনার সঙ্গে সঙ্গে জনতার যে উল্লাস পুরো ঢাকা শহর, ঢাকা এবং সারা বাংলাদেশে, আর সেটা একটি অভাবিত উৎসব বলা যায়। এবং শিক্ষার্থীদের এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের বিজয়, জনগণের বিজয়। একই সঙ্গে যে প্রশ্নটি আসে, এই বিজয়ের সঙ্গে কিন্তু দায়িত্বটাও এসে যায়। কারণ এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে কোনো সরকার নেই। রাষ্ট্রপতি আছেন, সেনাপ্রধান আছেন, দুজনেই আহ্বান জানিয়েছেন শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, জনগণের জানমাল যাতে হেফাজত থাকে। আর সেজন্য কিন্তু আমরা বিভিন্ন স্থান থেকে যেসব খবর পাচ্ছি, তার মধ্যে কিন্তু একটু উদ্বেগের বিষয় আছে। অনেকের বাড়িঘর, এটি যে দলীয় নেতা নয়, শুধু সাধারণ মানুষের, বিশেষ করে সংখ্যালঘু মানুষের ঘরবাড়ি, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান
ইত্যাদি হামলার খবর এসেছে, যেটা উদ্বেগজনক। অবিলম্বে এটি বন্ধ করা উচিত, কারণ বিজয়ের শুধু উল্লাস করার নয়, বিজয়ের দায়িত্ব পালনেরও। সেই দায়িত্ব পালন কিভাবে করবে, কারা করবে, সেটি এখনো কিন্তু স্থির নয়। আহ বিজয়ী ছাত্র নেতারা তারা রূপরেখা দেওয়ার কথা বলছেন অন্তর্বর্তী সরকারের, সেটি যত দ্রুত দেওয়া হয় সেটি একটি বিষয়। এবং রাষ্ট্রপতি সরকার গঠনের কথা বলেছেন, এবং কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সাথে কথাও বলেছেন, নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে কথা বলেছেন। যদি প্রয়োজন মনে করেন আরো অন্যদের সাথেও কথা বলে অনতিবিলম্বে একটি আহ অন্তর্বর্তী সরকার গঠন করা উচিত, এবং সেই সরকারের দায়িত্ব হবে যত দ্রুত সম্ভব নির্বাচন করা। কারণ বাংলাদেশের এই যে গোটা সংস্কার আন্দোলনের যে সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ, সক্রিয় অংশগ্রহণ, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, তার পিছনে কিন্তু ছিল দীর্ঘদিনের ভোটাধিকার থেকে বঞ্চনা, ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়া, মত প্রকাশের স্বাধীনতা থেকে বঞ্চিত হওয়া, এবং বাক স্বাধীনতা থেকে বঞ্চিত হওয়া, গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হওয়া। সুতরাং এই অধিকারগুলো দ্রুত প্রতিষ্ঠা করতে হবে, এবং সেটি একটি আইনানুগ সরকারি এবং নির্বাচিত সরকারই সেটি পারবে। একই সঙ্গে যেসব কারণে আমরা এই সদ্য বিদায়ী সরকারকে অভিযুক্ত করছি যে তারা অন্যায় অত্যাচার করেছেন, শিক্ষাঙ্গনের বিরোধীদের কণ্ঠ স্তব্ধ করার চেষ্টা করেছে, শিক্ষাঙ্গনের বাইরে বিরোধী দলের উপর দমন পীড়ন করেছে। সুতরাং আগামীতে যারা আসবেন ক্ষমতায়, তাদের বিরুদ্ধেও যাতে একই অভিযোগ না আসে। এই বিষয়গুলোই সৌরভ ভাই, এই বিষয়গুলোই আজকে সারাদিন যারা সমন্বয়ক ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের, এখনো তারা বলছেন যে তাদের কিন্তু আন্দোলন শেষ হয় নাই, প্রাথমিক একটা বিজয় হয়েছে। তারা এই বাংলাদেশকে অন্য জায়গায় দেখতে চায়, সেই জায়গায় দেখতে চাওয়ার শুরু ছিল এটা। আমাদের সাথে মাসুদ কামাল ভাই আছেন, আপনার কাছে একটু জানতে চাইব আপনার প্রতিক্রিয়া। যে মাসুদ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি, কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি, আপনাকে দেখতে গিয়ে আরো একজনকে দেখতে পাচ্ছি, দুইজন মোবাইলে। হ্যাঁ, আচ্ছা মাসুদ ভাই, আপনি বলতে থাকেন আর ঠিক করে ফেলেন। সেটি হচ্ছে যে যেই অবস্থা দেখলেন, যেই এত গুলি, এত রক্ত তার উপর দিয়ে মারিয়ে, এবং আপনি মানে অনেক ভোকাল ছিলেন পুরোটা সময়, সেই নির্বাচনের আগে থেকে শুরু করে, তারও আগে থেকে শুরু করে 2014 নির্বাচনে আপনারা যাদেরকে দায় দিয়েছেন যে যারা আসলে পারে নাই তাদের নির্বাচনটা আদায় করে নিতে, 2018 নির্বাচন দেখলেন, 2024-এর 7ই জানুয়ারির ইলেকশন, সব মিলে আপনি আসলে অনেক ক্ষোভ অনেক সময় প্রকাশ করেছেন। আজকে কি আপনি একটু হালকা ফিল করছেন? না, এটা তো নিশ্চিত একটু হালকা ফিল করছি, তো যে জিনিসটা হলো কি, এখন একদম ঠিক আছে। জি জি বলেন। জি, এটা হলো আমি আসলে টেকনিক্যাল সমস্যার কারণে একটু মানে যে একটু হালকা ফিল করছি, আবার একটু উদ্বেগ ফিল করছি। আচ্ছা, উদ্বেগের জায়গায় দেখেন একটা জিনিস হলো আমরা বলি না অনেক সময় যে কোরবানি যখন দেওয়া হয়, আমাদের কোরবানির গরুটা কেনার পর কোরবানির গরুটা আমি ঠিক সময় জবে করতে পারবো কিনা, কিন্তু কোরবানির জবে হয়ে গেলে কিন্তু সমস্যার সমাধান দেখতে পাই না। এর পর্যন্ত অনেকগুলি পথ থাকে, অনেকগুলি কাজ। আচ্ছা, সেই কাজগুলোর মধ্যে আমরা মনে হয় ঢুকে গেছি। এখন আমরা কি করি? উনি চলে গেছেন, এখন চলে যাওয়ার পর কি হবে? চলে যাওয়ার পর কি দেশটা রাতারাতি ঠিক হয়ে যাবে? হবে না, কিন্তু অনেকগুলো দায়িত্ব আছে, বিভিন্ন লোকের দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলি ঠিক মতো পালিত হবে কিনা। এই শেখ হাসিনা 2009-এ যখন শেখ হাসিনা ছিলেন, এবং যখন উনি চলে গেলেন 2024-এ, এই দুই শেখ হাসিনা কিন্তু এক নয়। কাজেই এই 2009 থেকে 24-এ এসে শেখ হাসিনাকে যে এরকম স্বৈরাচারী বানিয়ে দিল, যে লোকগুলো ছিল তার আশেপাশে এবং ওনার নিজের মধ্যে যে পরিবর্তনটা হয়েছিল, সেই পরিবর্তনগুলো, সেই কারণগুলোকে সমাধান করতে পারবো? তার সব সময় দেখবেন তার সঙ্গে চামচা ছিল, এবং এই চামচাগুলো
কেবলমাত্র যে রাজনৈতিক চামচা ছিল তা না, বিভিন্ন পেশায় তার চামচা ছিল, সাংবাদিকতার জগতে তার চামচা ছিল, আপনার প্রশাসনে তার চামচা ছিল, যারা তার চামচামি করে বিপুল অর্থ উপার্জন করেছে। তো তারা কি এই সমাজে আগের মতো ক্ষমতা নিয়ে বিরাজ করবে? এই পয়েন্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট। জি, মনে রাখতে হবে, একটা দুঃশাসন যখন মাথার উপর থাকে তখন ওনার প্রশ্রয়ে অনেকেই কিন্তু একই রকম অপরাধ ক্রমাগত করতে থাকে। সেই অপরাধগুলি কি থামবে কিনা, দ্যাট ইজ দ্য পয়েন্ট। এখন আমাদের কথা হলো কি, গরু আপনি জব করে দিয়েছেন, ঠিক আছে, এখন গরুটাকে ঠিক মতো ঘরে উঠানো, মাংস না ছিলানো, এইখানেই সবচাইতে বড় প্রশ্ন। যারা আওয়ামী লীগের পক্ষে বা শেখ হাসিনার পক্ষে যারা কথা বলতেন, তারা সবসময় এই যুক্তি দিতেন যে আচ্ছা, যে আপনারা যে শেখ হাসিনাকে চলে যেতে বলেন, পড়ে যেতে বলেন সরকারকে, শেখ হাসিনার পরে তো এইরকম কোনো মানুষ, এইরকম যোগ্য কোনো মানুষ নাই যে দায়িত্ব নিতে পারে। হ্যাঁ, এইটা হলো তাদের প্রধান যুক্তি ছিল। সেক্ষেত্রে অনেকে আবার এই যুক্তির বিপরীতে, জি, আপনি যদি বলেন যে উনার মানে উনার মতো যোগ্য কেউ নাই, আমি কিন্তু মানতে রাজি। মানে উনি যে যোগ্যতা নিয়ে মানুষের উপর টর্চার করেছেন, যে যোগ্যতা নিয়ে গণতন্ত্রকে হরণ করেছেন, যে যোগ্যতা নিয়ে এতগুলি মৃত্যুর পর নির্বিকার থাকতে পেরেছেন, এরকম কিন্তু উনি কিন্তু আনপ্যারালাল। তো এরকম নিষ্ঠুর প্রকৃতির আর কোন শাসক এই যে কখনো পায়নি। ওনার কিছু যোগ্যতা ছিল না তা বলবো না, কিন্তু এই সমস্ত যোগ্যতাগুলি আনপ্যারালাল যোগ্যতা। কিন্তু সেই ব্যাপারে ওনার বিকল্প হয়তো নাই। কিন্তু আমরা কি ওনার মতো, মানে ওনার যে যোগ্যতার কথা আমি বললাম, এই যে নিষ্ঠুরতার কথা, এই যে নির্বিকার থাকার কথা, এই যে অমানবিক থাকার কথা, আমরা কি এরকম বিকল্প ওনার চাই? চাই না। আমরা যে পেয়েছিলাম, এই দুঃখকে আমাদের ভুলতে অনেক বছর লাগবে, এটা হলো রিয়েলিটি। তো এখন আমরা ওই বিকল্প চাই না। আপনি দেখেন, আপনি কি ভেবেছিলেন যে এই ইউনিভার্সিটি একটা স্টুডেন্ট, এরা যারা কখনো রাজনীতি করে না, যাদেরকে অনেকে হাসি ঠাট্টা করে ব্রয়লারের মুরগি বলে, জি, আমার বাসায় দুজন আছে, জি, বলে তারা, এবং আমরা তাদেরকে বলতাম, আমার মেয়ে, আমার ভাতিজা, আমার ভাতিজি ঢাকা ইউনিভার্সিটি পড়ে, ওদেরকে বলতাম তোরা তো দিন দুনিয়ায় কোনো খবর রাখিস না, বলতাম, জি, ওরা চুপচাপ শুনতো। এখন ওরা আমাদের দেখিয়ে দিল যে আমরা ব্যাকডেটেড। তারা জানে তাদের অধিকারটা কে আদায় করতে হয়, তারা জানে গণতন্ত্রের প্রকৃত সংজ্ঞাটা কি, যে সংজ্ঞাটা আমরা জানি না, ওরা জানে। ওরা আমাদের শিখিয়েছে যে দিস ইজ ডেমোক্রেসি। তোমরা যেটাকে ডেমোক্রেসি বলছো, ওটা ডেমোক্রেসি নয়, এটা ওরা শিখিয়েছে। তা আপনি কি গতকালকে মধ্যে জানতেন? আমি জানতাম আমার ভাইয়ের যে মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, আমি কি ওর দিকে তাকাতাম, শিশু। কিন্তু এই শিশু যখন আমাকে শেখালো, সেই শিক্ষাটা তো আমার জন্য এক নতুন শিক্ষা। এরাই দেশটাকে নিয়ে সামনে অগ্রসর হবে, এরাই অগ্রসর হবে। বিকল্প জন্য কেউ, আচ্ছা শেখ হাসিনা আগে কি বাংলাদেশ চলেনি? উনি যাওয়ার পরে দেশ চলবে না? উনি বিকল্পহীন, ওনার চামচারা বানিয়েছে, কি করবো, ওনার চামচারা বলে 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 বানিয়েছে যে না ওনার কোনো বিকল্প নাই। এই ওনার সাংবাদিক সম্মেলনে যারা থাকতো, এই লোকগুলি বানিয়েছে যে আপনার কোনো বিকল্প নাই, জি, ওনারা বানিয়েছে, জি, আমরা বানাইনি। এবং আমাদের কাছে অনেক বিকল্প আছে, আচ্ছা। এবং সেই বিকল্প না, এইটার একটা পপুলার উত্তর এরকম দিয়েছিল যে আপনি যে অবস্থার মধ্যে নিয়ে গেছেন, আপনার যদি লুঙ্গি পরা থাকে, সেই লুঙ্গিতে যদি আগুন লেগে যায়, আগে তো আপনার লুঙ্গি খুলতে হবে, তারপরে না আপনার বাঁচার জন্য তো আগে লুঙ্গি খুলতে হবে, তারপরেই লুঙ্গি খুলে আপনি কি পরবেন, প্যান্ট পরবেন না পায়জামা পরবেন না একটা কাপড় পরে আপনি হাঁটবেন, বাইচে তো থাকতে হবে আগে। সৌরভ ভাই, এখন একটা বড় টেনশনের জায়গা হচ্ছে যে দেখেন এই মুহূর্তে সবাই যেটা বলছে যে ছাত্রদের দাবি এবং হচ্ছে যে এখন যে একটা গোলমেলে পরিস্থিতি, যে এখন একটা শেপে আসতে কেমন সময় লাগবে এবং এই জায়গায় আসলে এই ঘাটতিটা পূরণ হবে কিভাবে? ধন্যবাদ। তার চেয়েও জরুরি যে প্রশ্নটি, সেটি হচ্ছে যে আমাদের এখানে তো আমরা দেখেছি যে রাজা যায় রাজা আসে, কিন্তু রাজার ব্যবস্থার পরিবর্তন হয়। আমরা তো দেখলাম স্বৈরাচারী এরশাদকে বিদায় দিলাম গণ আন্দোলনের মধ্য দিয়ে, তারপর দুবার বিএনপি, 5 বার আওয়ামী লীগ,
সরকার দেশ শাসন করলো, কিন্তু একইভাবে কিন্তু চললো। অর্থাৎ মানে চরিত্র বদলায় কিন্তু এই চরিত্রের মুখগুলো বদলায়, কিন্তু চরিত্র বদলায়। এই এই ব্যবস্থা এবং যেটি শিক্ষার্থীরা তাদের দাবিতে তুলেছে, যে এই ব্যবস্থার পরিবর্তন, ফ্যাসিবাদী ব্যবস্থার, স্বৈরতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন। এবং একজন শিক্ষার্থীকে বলতে শুনলাম যে আমরা শুধু মত প্রকাশের স্বাধীনতা চাই না, আমরা দ্বিমত প্রকাশের স্বাধীনতা চাই। এটি কিন্তু খুবই গুরুত্ব। এখন প্রশ্ন হলো, এই শিক্ষার্থীরা তো সম্ভবত তারা অন্তর্বর্তী সরকার হোক বা পরবর্তীকালে নির্বাচিত সরকার হোক, তারা নেতৃত্ব দেবেন না। তারা শিক্ষাঙ্গনে আছেন এখনো অনেকে, অনেকে হয়তো 1 বছর 2 বছর আরো সময় চলে যাবে, কেউ চাকরিতে যাবেন। কিন্তু যে রাজনৈতিক নেতৃত্ব, যেটি মাসুদ কামাল বললেন যে তারা আমাদের পথ দেখিয়েছে, তারা আমাদের ভুল দেখিয়ে দিয়েছে, তোমরা পথিক, তুমি পথ হারিয়েছো। কিন্তু এই পথ হারিয়েছে এটি বলেছে, তারা একটা ধাক্কা দিয়েছে আমাদের শাসন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা এবং সরকারকে তো বটেই। কিন্তু তারা সামনে যে পথ চলার, তারা কারা চলবে? অনেকের মধ্যেই কিন্তু কথা হচ্ছে যে এই যে পুরানো রীতিতে যে রাজনীতি চলছে, আওয়ামী লীগ বিএনপি রাজনীতি বা অন্য দলের, এই পুরানো ধারার রাজনীতি দেশের মুক্তি আনতে পারবে না। যেটি আমরা দেখলাম যে নাগরিক সমাজের পক্ষ থেকে আনু মোহাম্মদ যে একটি রূপান্তরের রূপরেখা দিলেন, সেখানে কিন্তু ব্যবস্থা পরিবর্তনের উপর জোর দেওয়া হয়েছে। অর্থাৎ ব্যক্তি কে আসলেন, কে থাকলেন, তার চেয়েও জরুরি হচ্ছে যে আমরা একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র কিভাবে করতে পারবো, আমরা একটা বৈষম্যহীন রাষ্ট্র কিভাবে করতে পারবো, আমরা একটা মানে দুর্নীতি মুক্ত রাষ্ট্র কিভাবে করতে পারবো। এই যে গত 15 বছরে এখন শেখ হাসিনা যেহেতু পদত্যাগ করে চলে গেছেন, তার কিন্তু আর দায় নেই। মানে তার আমলে কি অন্যায় হয়েছে, কি দুর্নীতি হয়েছে, তার বিচার হতে পারে। কিন্তু এখন দায়িত্ব যারা ভবিষ্যতে নেবে বা অন্তর্বর্তী সরকার, তারা কতটা নিরপেক্ষতার সাথে, কতটা সততার সাথে, কতটা দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে পারবেন, তাদের সামনে কিন্তু পর্বত প্রমাণ সমস্যা। এক হচ্ছে দুর্নীতির বিচার করা, দ্বিতীয় হচ্ছে যে বর্তমান যে ভঙ্গুর অর্থনীতি, সেই অর্থনীতিকে চাকা সচল করা। এই জায়গাটাই হচ্ছে সবচাইতে বড় চ্যালেঞ্জের কথা বলছেন অনেকেই, যে এখন যে অবস্থা, যেইভাবে অর্থনীতির আসলে বিভিন্ন সময় আপনারা এই কথাগুলো বলেছেন এবং আপনার লেখায়ও লিখেছেন। মাসুদ কামাল ভাইও এই বিষয়গুলো নিয়ে অনেকবার বলেছেন যে টাকা যেভাবে পাচার হয়েছে, যেভাবে লুট হয়েছে, যেভাবে দেশের বাইরে চলে গেছে এবং যেভাবে দুর্নীতি হয়েছে। যে পাচার হয়েছে সেটা ফেরত আনা তো অনেক দুরূহ, কিন্তু আর পাচার হবে না, কেউ দুর্নীতি করে পার পাবে না, এই নিশ্চয়তা কিন্তু আমরা চাই, দেশবাসী চাইবে, ছাত্র নেতারাও চাইবেন। কিন্তু সেই কাজটি করবেন কারা? কারণ আমরা তো কিছুদিন আগে দেখলাম যে আমাদের ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে জীবনে মরণে তারা সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে থাকতে চেয়েছিলেন। এখন এই ব্যবসায়ীও তো ব্যবসা করবে, তাহলে তারা যে অন্যায় সুবিধা পেয়ে যদি থাকেন, সেটি যেমন সেই অন্যায় সুবিধা তারা নিতে পারবেন না। তারা যদি রাষ্ট্রের কোন সম্পদ, সৌরভ ভাই, ব্যবসায়ীরা যেভাবে বলেছিলেন জীবনে মরণে শেখ হাসিনার সাথে থাকবেন, সেরকম আমাদের বড় ভাইরাও, সাংবাদিক নেতারাও কিন্তু বলেছিলেন, সাংবাদিক নেতারা বলেছিলেন, শিল্পী সাহিত্যিকরা বলেছেন, নাগরিক সমাজের কেউ কেউ বলেছেন। তবে ব্যবসায়ীরা যেভাবে, প্রায় সমগ্র ব্যবসায়ী সেই বৈঠকে ছিলেন, সাংবাদিকদের মধ্যে সবাই কিন্তু ছিলেন না, শিল্পী সাহিত্যিকদের মধ্যে সবাই ছিলেন না। যারা ছিলেন তাদের সংখ্যাও কম না। আমরা আরো আসবো। মাসুদ কামাল ভাই হাসছেন, এটা শুনে মাসুদ কামাল ভাই হাসছেন, নিশ্চয়ই কিছু বলবেন। আমি আরেকটি যোগ করি, আমরা আসবো সৌরভ ভাই, আমরা আসবো। আমাদের একটা বিরতির সময় আছে, আমরা একটা বিরতির পর এই আলোচনায় ফিরবো। দর্শক, ছোট্ট বিরতির পর ফিরে আসছি। ইস্পাহানি মির্জাপুর মুক্তবাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। ফারাবি হাফিজ, আমাদের সাথে অতিথি রয়েছেন জনাব সৌরভ হাসান, জনাব মাসুদ কামাল, দুজনই সিনিয়র সাংবাদিক। আমরা যে আলোচনায় ছিলাম, যে গণমাধ্যমে আমরা যে মত প্রকাশের যেই একটা যেই সময়টা পার করলাম, এটা আসলে দমবন্ধ একটা টাইম ছিল। মাসুদ কামাল ভাই হাসছিলেন, যে বলছিলাম যে কিছুদিন আগে আমাদের সাংবাদিক নেতারা যখন গণভবনে গিয়ে বলে আসলেন যে কোনো সিদ্ধান্তে আমরা পাশে আছি,
আমাদেরকে সাথে পাবেন। তার প্রেক্ষিতে আসলে আমাদের মানে বলার কোনো মানুষ ছিল না, বা সেই জিনিস আমরা হাড়ে হাড়ে টের পাইলাম। মাসুদ কামাল ভাই, আপনার কিছু বলার থাকলে বলে ফেলতে পারেন। না না না, এটা তো খুবই ঠিক যে ব্যাপারটা আপনি দেখেন, এরা এত সিনিয়র সাংবাদিক, অন্ততপক্ষে চুল টুল পাকছে, সিনিয়র তো বটেই, এবং তার অনেকদিন ধরে এই সাংবাদিকতা পেশার সঙ্গে আসছেন। এই লোকগুলো কি করে বলে একটা দেশের সরকার প্রধানকে এরকম একটা ক্লিন চিট দেয় যে আপনি যা কিছু করেন আপনার সঙ্গে আমি আছি? কি করে বলে? যেই দিন এই কথাগুলি বলে সেই দিন তো ওদের মুখের ওদের ছবি ছাপাইলে আমি ছবির দিকে তাকাই না। যে এত ঘৃণিত সাংবাদিক পেশাটাকে তারা এত নিচে নামায় নিয়ে গেছে এই লোকগুলো, যে কিসের জন্য? কিছু পার্থিব সুবিধা লাভের জন্য। কিন্তু হতে পারে এই লোকগুলি বলেছে, এই লোকগুলিকে আমরা সবাই চিনি, এবং আমি মনে করি এদের জন্য ঘৃণা ছাড়া আমাদের মনে আর কিছু না, আমার মনে আর কিছু নাই। এরা সাংবাদিক একটা প্রায় বলতে পারতো, যদি এমন ভাবে বলতো যে আপনার যে কোনো যৌক্তিক ভালো কাজের সঙ্গে আমরা আছি, আমি মানতে পারতাম। কিন্তু যে কোনো কাজের সঙ্গে আমরা এই যে একটা মানে আপনার ব্ল্যাঙ্ক চেক দেওয়া, এটা পৃথিবীর কোনো সাংবাদিকের পক্ষে দেওয়া সম্ভব না। এরা যে দিয়ে আসছে, কেন দিয়ে আসছে? এই কারণে দিয়ে আসছে, এই যে আমরা দিলাম, এখন আমাদের কিছু একটা আপনি দেন, সুযোগ সুবিধা দেন। শুনেন, গত কয়েকদিন কিরকম দুর্বিষহ অবস্থা ছিল, আমি আমার একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে, তাহলে বুঝবেন। দিন কয়েক আগে যেদিন এই আপিল বিভাগের রায়টার পরে আমি একটা টেলিভিশন ছিলাম, সেটা হলো, আমি নাম বলতে অসুবিধা নেই, এটিএন নিউজে আমি ছিলাম। ওখানে টক শো ছিল, যে আমার কথাটা শুরু হয়েছে অমনি এটিএন নিউজ অফ হয়ে গেছে। আমি অন ইয়ারে থাকি না, বাসাতে আমার ওয়াইফ ফোন করেছে, ওয়াইফ মেসেজ পাঠিয়েছে, আমার মেয়ে ফোন করেছে, আমার ভাই ফোন করেছে, এই যে আমরা এটিএন নিউজ দেখতে পাচ্ছি না কেন। ব্রেকে আমি বললাম ভাই এটা দেখা যাচ্ছে না কেন, ওরাও বলতে পারছে না কেন দেখা যাচ্ছে না, ওদের বাসায় কেউ দেখতে পাচ্ছে না। তো তারপরে যখন 20 মিনিট পরে যখন আসলো, তখন আমি যখন কথা বলছিলাম, আমার কথা মুখ নাড়ানাড়ি হচ্ছে কিন্তু কিছু শোনা যাচ্ছে। আমার সঙ্গে ছিলেন সৈয়দ ইশতিয়াক রেজা, ওনারও একই, ওনারা এবং আমি পুরো প্রোগ্রামটাই কেউ শুনতে পাইনি। গেল তার 2 দিন পরে আমি তৃতীয় মাত্রায় একটা অনুষ্ঠান করলাম, সেটা রাতে যখন 1টার সময় অন এয়ার করা শুরু করলো, এবং অন এয়ার হওয়ার সঙ্গে সঙ্গে মানে উপস্থাপক জিলুর রহমান যখন আমাদেরকে পরিচয় করে দিলেন, আমি ছিলাম এবং রুহিম হোসেন প্রিন্স ছিলেন, যখন অনুষ্ঠানটা পরিচয় করে দিলেন অন এয়ারে, সঙ্গে সঙ্গে ওটা স্ক্রিন স্থির হয়ে গেল, আর কোনো কথাবার্তা শোনা গেল না আমাদের। ওই অনুষ্ঠানটা পরের দিন সকাল 7টার সময় পুনঃপ্রচার হওয়ার কথা ছিল, পরের দিন সকাল 7:30 যখন পুনঃপ্রচার হলো, তখন ওই অনুষ্ঠান আর দেখালো না, ওখানে বাংলা সিনেমা দেখানো শুরু করা হলো। জি, এটা আমার মনে কথা। তারপরের দিন এটিএন বাংলায় আমার একটা টক শো ছিল রাতের বেলা, আমাকে আগের দিন রাতের বেলা ফোন করে জানানো হলো যে আমাকে আমি যেন না যাই, আমার আমন্ত্রণ তারা প্রত্যাহার করে দিল। আমি বললাম কি অনুষ্ঠানটা কি হবে? যে অনুষ্ঠান হবে অন্য গেস্ট দিয়ে। তাহলে আমি কিন্তু 3টে উদাহরণ দিলাম আমার লাইফ থেকে, এবং এরপর থেকে গত কয়েকদিনে আমাকে কোনো টেলিভিশন টক শোতে ডাকেনি। জি, আজকে আপনারা প্রথম ডাক, আজকে ডাকা হয়েছে না? আজকে আপনারা প্রথম ডাক। হ্যাঁ, আজকে ডাকা হয়েছে 2টার পরে। হ্যাঁ, 2টার পরে, রাইট, 2টার পরে না, আজকে ডাকা হয়েছে রাতের বেলায়। আচ্ছা, এখন আমি একটা কথা বলি, যারা ডাকেনি অথবা যারা ডেকেছে সবাই তো আমার বন্ধু বান্ধব ভাই, আমার পরিচিত, আমারই কলিগ, তারা লজ্জিত হচ্ছে কেন? তাদেরকে বাধ্য করা হয়েছে, এবং তাদের কাছে চ্যালেঞ্জটা কি ছিল? আমি এই লোকটাকে ডাকবো, তাহলে তো আমার চ্যানেলের উপর সমস্যা হতে পারে, আমার চ্যানেলের সমস্যা হলে এখানে এতগুলি লোক কাজ করে। তো ওরা বলে না যে বাক স্বাধীনতা না থাকলে কথা বলেন কিভাবে, আপনি তো অনেক কথা বলেন, কিচ্ছু না, বাক স্বাধীনতা না, এটাকে বাক স্বাধীনতা বলা হয় না। আমাকে ততটুকু কথা বলতে দেওয়া হবে যতটুকু তাদের ইচ্ছা হবে। না, আপনি তো তাও অনেকদিন কথা বলেছেন, আপনার অনেক কথা মানুষ খুব পছন্দ করে। অনেককে তো লিস্ট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে যে তারা এই টেলিভিশনে আসে না, বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই যে ঘটনাগুলো আমি বললাম, এত মানুষ অনেকে ফোন করছে যে আপনি কেন আপনাকে টিভিতে দেখতে পাচ্ছি না। জি, আমি আর বলিনি, কি বলবো ভাই, বলার তো কিছু নাই। এটা তো আমাদের দেশে সবাই জানে, যারা বাংলাদেশে বসবাস করে এই ভূখণ্ডে, তারা সবাই জানে বাক স্বাধীনতার কোন পর্যায়ে আমরা ছিলাম। জি, এই একজন বললাম তো ভাই, যে ছবিগুলো আমরা দেখেছি অনলাইনে, ফেসবুকে, বিশ্বাস করেন পৃথিবীর কেউ এই ছবিগুলো দেখে সুস্থ থাকতে পারে এটা আমি বিশ্বাস করি না, কিন্তু ওই মহিলা ছিলেন।
আজকে দেখলাম তার পুত্র সুপুত্র উনি বিবিসিকে বলেছেন যে ওনার মা নাকি অভিমান করেছেন, আর কখনো রাজনীতিই করবেন না। অভিমানটা কেন? এত কাজ করলাম তারপরেও জনগণ আমার সঙ্গে এই আচরণ করলো, এত কাজ উনি করেছেন। তো এই হলো, কত লোককে গুম করা হয়েছে। আমি তো মনে করি, আমি একটা কথা বলি, এই আন্দোলনে যে লোকগুলি মারা গেছে আমি মনে করি রাষ্ট্রীয়ভাবে তাদের প্রত্যেককে শহীদের মর্যাদা দেওয়া উচিত, এবং তাকে তাদের প্রত্যেকের পরিবারকে, মানে ওই ছেলেটা বড় হয়ে যা হতে পারত, এই জন্য তাদের প্রত্যেকের পরিবারকে রাষ্ট্রীয় ভাতা, মাসিক ভাতা দেওয়া উচিত। কারণ এই আন্দোলনে তারাই হলো হিরো, যারা নাকি নিজের জীবন দিয়ে দিয়েছে। তারা জানে প্রতিদিন, যেমন ধরেন আমি উদাহরণ দিয়ে বলি, আগের দিন 50 জন মারা গেছে, পরের দিন যারা গিয়েছে তারা কি জানতো না আজকে তারা মৃত্যু হতে পারে? তারা জানে, তবুও গেছে। আজকেও সকালবেলা যারা গেছে এই আন্দোলনে, অনেকে চিরকুট লিখে গেছে, হাতের মধ্যে লিখে গেছে তার নাম, মোবাইল নাম্বার, যেন মারা যাওয়ার পর তার বাসায় লাশটা পৌঁছায় দেয়। মোবাইলের স্ক্রিনে তার ফোন নাম্বার, বাবার নাম। এরাই হলো আমাদের মুক্তিযোদ্ধা, এরাই হলো এই প্রজন্মের মুক্তিযোদ্ধা, এবং এরাই হলো এই প্রজন্মের শহীদ। সেই মুক্তিযুদ্ধ তো আমরা দেখি নাই, কিন্তু পদে পদে এই কয়টা দিন এরকম কি আমাদের ফিল হয় নাই যে সেই সময় আমরা ফিরে গেলাম, যে লিস্ট হচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে ধরে নিয়ে আসছে মানুষ, তারপরে তালিকা করার পরে তাদেরকে বিভিন্ন রকমের হুমকি ধামকি, আমরা ফেসবুকে কোনো কিছু লিখতে পারছি না, আমরা এই যে টেলিভিশনে কোনো কিছু দেখাইতে পারছি না, ফেসবুক বন্ধ করে দেওয়া হচ্ছে, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হচ্ছে। সৌরভ ভাই, এই বিষয় নিয়ে যদি আমরা এই অল্প একটু আলাপ করতে চাই। ধন্যবাদ। মাসুদ কুমার যে অভিজ্ঞতার কথা বললেন সেটা হচ্ছে একটা ভয়ের সংস্কৃতির মধ্যে আমরা ছিলাম। দেখুন, এরশাদের যখন পতন হয় তখন কিন্তু সরকারি পত্রিকা ছিল, একেবারে সরকারি, মানে রাষ্ট্রীয় কোষাগার থেকে যাদের বেতন ভাতা দেওয়া হয় সেই পত্রিকাও কিন্তু ধর্মঘট করেছে। সে 27 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত বাংলাদেশে কোনো পত্রিকা প্রকাশিত হয়নি। অর্থাৎ সাংবাদিকতা তখন সাংবাদিক নেতা বা সাংবাদিক যারা যারা সাংবাদিক অংশীদার সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমরা সাংবাদিকতা করব, আমরা সাংবাদিকতার যে চেতনা, যে নীতি, যে মূল্যবোধ সেটি ধারণ করব, সেটি সমুন্নত রাখবো। এবং তারা কিন্তু ঝুঁকি নিয়েছে। পরবর্তীকালে আমরা তো দেখলাম যে আওয়ামী লীগ বিএনপির সময় অনেকের চাকরিও চলে গেছে, যে তাদের সরকারের সাথে একমত না হওয়ার কারণে। এখন বিষয়টি হয়েছে পরবর্তীকালে সংবাদ মাধ্যমের মালিক এবং সংবাদ মাধ্যমের যে অংশীদার, তাদের মধ্যে এক ধরনের সুবিধাবাদিতা আসে, এবং সেটার একটা শুরুও কিন্তু যেই সামরিক শাসন আমলে বাংলাদেশের সাংবাদিক ইউনিয়ন বিভক্ত হয়ে একসঙ্গে লড়াই করেছে, একসঙ্গে নির্যাতনেরও শিকার হয়েছে। কিন্তু এই যে কথিত গণতান্ত্রিক শাসন 91 শুরু হওয়ার পর কিন্তু সাংবাদিক ইউনিয়ন বিভক্ত, সরকার বা মালিক তাদের সবচেয়ে সুবিধা হচ্ছে যে বিভক্তি, এবং এখন পর্যন্ত আমরা বিভক্তিতে আছি। এবং সেই বিভক্তি হলেও আপনারা পত্রিকায় কাজ করে সৌরভ ভাই আপনারাও একটু শান্তিতে ছিলেন বা টেনশন মুক্ত ছিলেন। টেলিভিশনে আমাদের একটা সুইচ অফ করে দিলে টেলিভিশনটা বন্ধ হয়ে যায়, যেই কারণেই এই যে কামাল ভাই বললেন যে ওই সময়টা যখন সুইচ অফ করে দেয় তার চেহারাটা দেখা যায় না, কষ্ট লাগলো। আর আমাদেরকে নিউজ করতে, আমি যদি 17 তারিখের কথা বলি, যখন সহিংসতা চূড়ান্ত রূপ আমরা দেখলাম উত্তরায় যাত্রাবাড়িতে, আমরা সেই সময় জানি না, সে সময় 60-65 জনের কথা প্রথম আলোতে লিখছে, আমরা আমাদের ধারণা ছিল সেটা আরও 100 জনের বেশি, কিন্তু আমাদের সংখ্যা দেখেন, আমরা ভয়ে ভয়ে, হসপিটাল বলছে যে 12 জন, হসপিটালের কাছ থেকে আমরা সার্টিফিকেট নেয়ার পরে আমরা এখানে এসে দিচ্ছি, মানে আমরা আরেকজনকে দেখে দিতে পারছি না। এবং আমাদেরকে বলা হচ্ছে এক শব্দ, সহিংসতার কোনো কিছু যদি তোমরা দেখাও সাথে সাথে এই দায় তোমার, এই চ্যানেল বন্ধ হইলে তোমার দায়, তখন আর কোনো কিছু করার থাকে আমাদের। আমি একটি বেসরকারি টিভি চ্যানেলে কথা বলতে যে প্রথম আলোতে যে সংখ্যাটি প্রকাশিত হয়েছে মৃত্যুর, আর সেই সংখ্যাটি বলেছিলাম, ওই টেলিভিশন থেকে বলা হয়েছিল যে এটি প্রথম আলোর সংখ্যা, বা প্রথম আলোই তো একমাত্র সত্য না। এখন এই ধরনের একটি সংবাদ মাধ্যম যদি আরেকটি সংবাদ মাধ্যম সম্পর্কে এই ধরনের নেতিবাচক মনোভাব পোষণ করে এবং অবিশ্বাস করে এবং বিশ্বাস করে সরকারি ভাষ্য, সরকারি বয়ান,
তাহলে তো এই পরিস্থিতি হবে। এবং বিশেষ করে টেলিভিশন মাধ্যমগুলো এই গত কয়েকদিনে যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন আপনি বললেন, এবং সেটা একটা ভয়ঙ্কর। জি। এখন যে প্রশ্নটি হচ্ছে, আগামী দিনে এরকম ভয়ঙ্কর ভয়ের পরিবেশের মধ্য দিয়ে আমাদের যেতে না হয়। না, সেটি সেই জন্যই তো এটাকে অনেকেই, আপনারা বলেছেন, আন্দোলনকারীরা বলেছেন যে এটা বাংলা বসন্ত। এই বসন্তের রিফ্লেকশনটা কি হয় এটা আস্তে বাংলা আস্তে। বসন্ত, আরব বসন্ত, অনেক বসন্তের কথা শুনেছি কিন্তু আমরা অতীতে 90-এর স্বৈরাচারের পতনের পরও। কিন্তু বাস্তব এবং প্রত্যাশা এই দুটার মধ্যে যোজন আচ্ছা, যোজন দূরত্ব। আজকের বাস্তবতা, আমি একটু, কামাল ভাই যারা, এবং যে কথাটি বলছিলাম বিরতির আগে, যে এই প্রশাসনই তো আগামী দিনে দেশ চালাবে। এই যে পুলিশ প্রশাসন, এই যে সেনা প্রশাসন এবং অন্যান্য বিজিবি, র্যাব ইত্যাদি থাকবে, তাহলে এর মধ্যে দিয়ে যদি শুদ্ধি অভিযান না হয়, এর মধ্যে যারা দুর্নীতির সঙ্গে দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে যে বেনজির মতিউর বের হবে না এর নিশ্চয়তা কি? জি। সুতরাং এক্ষেত্রে যে স্বচ্ছতা, জবাবদিহি এবং মানে প্রতি মুহূর্তে নজরদারি, এই যে ঘটনা ঘটলো, মাসুদ খান বলছিলেন যে 2009-এর শেখ হাসিনা আর এই যে বিদায় নিলেন শেখ হাসিনা তো এক নয়। এটি কেন হলো? যে স্বচ্ছতা ও জবাবদিহি ছিল না। যদি জবাবদিহি থাকতো তাহলে কিন্তু তিনি এভাবে তাকে লজ্জাজনক। আচ্ছা, কামাল ভাই, একটা প্রশ্ন, মানে এই 2টার পর থেকেই যখন এই খবর আসলো তখন মানুষের উল্লাসের মধ্যে মধ্যে আমাদের কাছে কিছু দুঃসংবাদ আসছিল। বিশেষ করে সংখ্যালঘুদের মন্দিরে হামলা, বাড়িতে হামলা, এটা খুবই ঘৃণ্য একটা কাজ, যে কাজের বিরুদ্ধে কথা বলেই মূলত এই যে স্বাধীনতা, যারা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করলেন তারা কিন্তু বলেছেন। তো এই বিষয়টা নিয়ে আসলে কি করা যায়? সব পক্ষ থেকেই কিন্তু কথা বলা হচ্ছে, সবাই বিবৃতি দিয়েছেন, যেমন সেনাপ্রধান নিজে বলেছেন, তারপরে রাষ্ট্রপতি বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির তারেক রহমান তিনি বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করছেন তারা বলেছেন, এই যে রাজনৈতিক সংগঠনগুলো থেকেও বলা হচ্ছে। কিন্তু মানে কি বলার থাকতে পারে, কি করা যেতে পারে, আপনার কি মতামত? এখানে একটা কথা আমি বলি, বর্তমান সরকারের পতন ঘটেছে, তার মানে এই নয় সকল পুলিশ বাহিনীর পতন ঘটেছে। সকল পুলিশ বাহিনী কি দেশ ছেড়ে পালিয়েছে? সকল পুলিশ বাহিনী কি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে? তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে? তাহলে তারা কেন অ্যাক্টিভ হবে না? এবং তাদের সেই অ্যাক্টিভ করার জন্য তাদেরকে সেই সহায়তা দিতে হবে। এখন প্রয়োজনে আমি মনে করি যারা আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন তারা পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে তাদের সঙ্গে দাঁড়িয়ে এই মানুষকে ধারণা দিতে হবে যে আমরা আইন শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করা দরকার তা এরা করবে এবং এদের সঙ্গে আমরা আছি। এটা করতে হবে, মানুষের মধ্যে আস্থা তৈরি করতে হবে। এবং একটা কথা মাথায় রাখতে হবে যে কেবলমাত্র এই সরকারের পতন ঘটেনি, কেবলমাত্র শেখ হাসিনার পতন ঘটেনি, পতন ঘটেছে একটা ফ্যাসিবাদের। ফ্যাসিবাদ কিন্তু একটা আইডিয়া, এটা কিন্তু কোনো ব্যক্তি না, এটা একটা আইডিয়া। আমরা আর ফ্যাসিবাদ চাই না, আমরা আর এমন নিয়ম নীতি চাই না যা নাকি অন্যের পছন্দকে, অন্যের চিন্তাকে মানে প্রধানত করে। এটা চাই না আমরা। আমরা একটা ডেমোক্রেটিক সোসাইটি চাই। তার জন্য একজন ব্যক্তি এই ডেমোক্রেটিক সোসাইটি যে প্রত্যাশা মানুষের, তার প্রতিবন্ধকতা ছিল, সেই প্রতিবন্ধকতা আপনি সরিয়ে দিয়েছেন। তার মানে এই নয় যে আরেকজন ফ্যাসিবাদীকে আমরা নিয়ে আসবো, আরেকজন স্বৈরাচারীকে আমরা আনার জন্য এটা করেছি, তা কিন্তু করিনি। আমরা এই আইডিয়াটাকে আমরা তুলে ধরতে চাই যে আমরা ডেমোক্রেটিক আইডিয়া চাই, আমরা একটা আইনের শাসন চাই, এবং এই আইনের শাসন প্রতিষ্ঠার জন্য যা যা করা দরকার সব করতে হবে। এবং তার প্রথম পদক্ষেপ হবে যে যারা অত্যাচারিত, যারা সংখ্যালঘু, তাদেরকে রক্ষা করতে হবে। এবং যারা তাদেরকে হাত দিবে তাদের গায়ে, তাদেরকে চিহ্নিত করতে হবে এখনই। আপনি দেখবেন প্রত্যেকটা বিপ্লবে কিন্তু কিছু প্রতি বিপ্লবী থাকে, তাদেরকে এখনই চিহ্নিত করে তাদেরকে সমূলে বিনাশ করতে হবে। কারণ এরা সব সময় কিন্তু এরকম একটা ঘটনার মধ্যে নিজস্ব ফয়দা লুটতে চায়। এটা সব সময় ঘটেছে, এদেরকে থামাতে হবে এবং দৃঢ়ভাবে থামাতে হবে। এবং এটার ক্ষেত্রে কোনো মাপ নাই, কোনো ছাড় নাই। যে ঘটনা ঘটে, আমি এই যে লুটপাট যেগুলো হয়েছে, হ্যাঁ এগুলো হয় অনেক সময়, কিন্তু এগুলোকে থামাতে হবে এবং থামানো যেত।
আমি মনে করি থামানো যেত। গণভবন অমুক তমুক এই যে আপনার ল্যাব নিয়ে যাচ্ছে, কেউ একজন হাঁস নিয়ে যাচ্ছে, ছাগল নিয়ে যাচ্ছে, মাছ নিয়ে যাচ্ছে, এটা থামানো যেত না। কে বলবো? ওখানে আর্মি দাঁড়ায় থাকলেই হতো। আর্মি ওটাকে ফাঁকা করে দিয়ে চলে আসলো কেন? এগুলি বুঝতে হবে। কাজেই আমার কথা হলো কি, একটা স্বৈর শাসকের বিদায়ের পর দেশটা অরাজক পরিস্থিতিতে পরিণত হবে, এটা হতে দেওয়া যাবে না। তাহলে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের অনাস্থা চলে আসবে। আমরা একটা আইনের শাসন যাতে প্রতিষ্ঠিত হয়, একটা যুক্তিগ্রাহ্য সমাজের জন্য কিন্তু আমরা ফাইট করছি। সেই সমাজ প্রতিষ্ঠার জন্য প্রথম দিন থেকেই লড়াই করতে হবে, প্রথম দিন থেকেই। এখন আগামীতে কি হবে, কিভাবে কি হবে, সেটা নিয়ে চিন্তা করতে হবে। নতুন একটা যদি কেয়ারটেকার গভর্নমেন্ট হয়, সেটা করতে হবে। একজন প্রেসিডেন্ট আমাদের আছেন, যদিও ওনাকে আমি কাঠপুতলি বলি, ওনার কি ভূমিকা আমি জানি না, ওনাকে কি কিভাবে বলেন? নির্বাচন করা হচ্ছে ওনাকে কি বলেন? এটা আমরা জানি। ওনাকে কি বলেন? হ্যাঁ, আমি ওনাকে কাঠপুতলি বলেছি, কাঠের পুতুল বলেছি। আচ্ছা, কারণ আমাদের সংবিধানও একজন ব্যক্তি এরকম বানিয়েছে, তার মধ্যেও যতটুকু উঁচু মানে বাড়ানো যায় তা বাড়ানো হয়নি আমি মনে করি। আচ্ছা, দলীয় একজন লোককে এখানে বসানো হয়েছে। তারপরেও আমি বলবো, উনি যখন একটা পদ পেয়েছেন, উনার এখন আত্ম উপলব্ধি করার সময় এসেছে যে আমি কি ওই দলের একজন অনুগত কর্মী হিসেবে থাকবো, নাকি আমি প্রেসিডেন্ট হওয়ার কারণে সকল দেশের ওই মানুষের অভিভাবক হব, সেইভাবে অ্যাক্ট করবো। এটা ওনাকে একটু সিদ্ধান্ত নিতে হবে। আপনি কোন পদে আছেন দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, আপনি কি আচরণ করছেন এটা হলো ইম্পর্টেন্ট। শেখ হাসিনাও কিন্তু একটা বড় পদে ছিলেন, একটা জি। দলের প্রধান ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু ওনার আচরণের কারণে, ওনার চিন্তার কারণে উনি মানুষের কাছে ঘৃণিত হয়েছেন এবং দেশটিকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। উনি কেবল একা পালায় যান না, আমি একটা কথা বলি, আওয়ামী লীগের মতো একটা দলকে উনি ধ্বংস করে দিয়ে গেছেন, জাস্ট ধ্বংস করে দিয়েছেন। বঙ্গবন্ধুর মতো একটা মহান নেতাকে উনি ধ্বংস করে দিয়ে গেছেন। উনি প্রত্যেকটা জায়গায় ওনার বাবার নাম জোর করে আগানোর চেষ্টা করেছেন। দেখেন, একটা কথা আমি বলি, এই বিজয় সৈনীর মাথায় যদি ওই বঙ্গবন্ধুর ওই বড় মূর্তিটা, মানুষ বিশাল আকৃতির মূর্তিটা বানানো না হতো, বানানো না হলে কিন্তু ওটা ভাঙা হতো না। বানানোটা বেশি ইম্পর্টেন্ট নাকি ভাঙাটা বেশি লজ্জাজনক? তাহলে আমি বলবো, ওই বানানোর যদি কৃতিত্ব উনি নেন, এই ভাঙাটা উনাকেই নিতে হবে। উনি ওনার বাবাকে ধ্বংস করে দিয়েছেন, উনি ওনার বাবার গড়া দলটাকে ধ্বংস করে দিয়েছেন। কাজেই এর দায় শেখ হাসিনাকে নিতে হবে, এর দায়। কারণ এতে বহু লোক আছে যারা আওয়ামী লীগ করে, তারা জন্মের থেকে আওয়ামী লীগ করে, একটা রাজনৈতিক দলকে উনি ধ্বংস করে দিয়েছেন। এটা ঠিক, এই কাজে ওটা বিচার হওয়া উচিত। জি, সৌরভ ভাই, আপনিও শুনছিলেন মনে হয় কয়েকটা সমাজ প্রতিষ্ঠার জন্য যা যা করা দরকার এটা এখন করতে হবে। এর প্রধান দায় এই মুহূর্তে সেনাপ্রধানের উপর। জি জি, সৌরভ ভাই, কয়েকটা জায়গা থেকে আমরা এই খবরগুলো পাচ্ছিলাম, সংখ্যালঘুদের উপরে এরকম হামলা। তো এই এই প্রশ্নে মানে আপনার মতামত কি? আপনি এই বিষয়গুলো নিয়ে সবসময় সোচ্চার? না, বিষয়টি কিন্তু খুবই উদ্বেগের, খুবই উৎকণ্ঠা এবং বিচলিত হওয়ার মতো। কেননা একটি সরকার অপকর্মের কারণে, তার দীর্ঘ স্বৈর শাসনের কারণে পদত্যাগ করতে বাধ্য হয়ে চলে গেছে। কিন্তু এই কারণে একটি গোষ্ঠী, একটি সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায়, তাদের কেন তাদের নিরাপত্তাহীন, তারা কেন নিরাপত্তাহীন থাকবে? তাদের বাড়ি ঘরে কেন হামলা হবে, অগ্নিসংযোগ হবে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে কেন হবে? এই ক্ষেত্রে আমি বলছিলাম, এই যে শেখ হাসিনা, যেমন মাসুদ কামাল বললেন যে শেখ হাসিনার এমন পরিস্থিতিতে চলে গেলেন যে তার দলকে ধ্বংস করবে, কিন্তু আমরা তো দেশকে ধ্বংস হতে দিতে চাই না। এই যে ঘটনাগুলি ঘটেছে, অথবা গতকাল পর্যন্ত আওয়ামী লীগ সরকার যা করেছে, তার জন্য তো সংখ্যালঘুরা দায়ী হতে পারে, তার জন্য নৃতাত্ত্বিক জনগোষ্ঠী দায়ী হতে পারে না, তার জন্য প্রান্তিক মানুষ দায়ী হতে পারে না। কারণ এই সরকারে, আওয়ামী লীগ সরকারে আমারও তো বহুবার সংখ্যালঘু নির্যাতনের শিকার হচ্ছে। এখন যদি বেছে বেছে তাদেরকে লক্ষ্যবস্তু করা হয়, তাদের বাড়িঘরে হামলা করা হয়, সেটি হবে সবচেয়ে দুর্ভাগ্যজনক। এবং বাংলাদেশে শেখ হাসিনার বিদায় না হয় কিন্তু বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়নি, কিন্তু সংখ্যালঘুদের উপর নির্যাতন হলে তখন ভাবমূর্তি নষ্ট হবে এবং সেই ভাবমূর্তি মানে সেই অবস্থা থেকে ফিরে আনা কঠিন হবে। 2001 সালের কথা আমাদের মনে আছে যে 2001 সালে আওয়ামী লীগ পরাজিত হয়েছিল, বিএনপি জয়ী হয়েছে, ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগ নেতারা পালিয়ে গেলেন, সংখ্যালঘুরা মার খেলেন।
এইরকম পরিস্থিতি এবার না হয়। কিন্তু সমস্যা হলো কে দেখবে আজকে? পুলিশ মাঠে নাই, সেনাবাহিনী নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন বা নিচ্ছেন, আর মানে এক নৈরাজ্যকর অবস্থা চলছে। মানে এটি কি মানে বিক্ষুব্ধ ছাত্র জনতার কি ছিল? যে শেখ হাসিনার পদত্যাগ বা গণভবনে মার্চের লক্ষ্য ছিল, গণভবনে তিনি যেন না থাকে। তিনি তো চলে গেলেন। তিনি চলে যাওয়ার পর, দেশ ত্যাগ করার পর গণভবনে এই এই ঘটনা ঘটবে কেন? আমরা কি শ্রীলঙ্কার পুনরাবৃত্তি ঘটাতে যাচ্ছি বা ঘটালাম? এবং সেটা কি আইনের শাসনের জন্য, সেটা কি রাষ্ট্রের ভাবমূর্তির জন্য ভালো হলো? আমি মনে করি এটি অনতিবিলম্বে আজকের রাতও সময় নেওয়া উচিত না, কালকে মানে যত দ্রুত সম্ভব প্রতিটি স্থাপনা, প্রতিটি বাড়িঘরে, প্রতিটি নাগরিকের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্র তো আছে, সরকার কিন্তু রাষ্ট্র তো এই মুহূর্তে ধরেন রাষ্ট্রের ওই কাঠামোটা, ওই স্ট্রাকচার এবং সবাই আইন শৃঙ্খলা বাহিনী, তারাও সেক্ষেত্রে যেটা হতে পারতো যে কমিটি, এলাকায় কমিটি করে যে নিরাপত্তা দিতে হয় প্রতিটি নাগরিকের। যে দলমত যেহেতু অন্যায় করে তাকে তার বিরুদ্ধে আপনি মামলা করেন, তাকে জেলে পাঠান। কিন্তু আমরা একটি সরকারকে বিতাড়িত করলাম অন্যায়ের জন্য। আবার যদি সেই অন্যায় হয়, আবার যদি সেই অত্যাচার, আপাতত আপনি যে কথাটা বলছেন এই ধরনের কমিটির কথা, তরুণ সমাজ যারা এই আন্দোলন করলো তাদের কেউ বলছেন বিভিন্ন জায়গায় কমিটি করে যে তারা যেন এটা চেক দেয় কারা করছে, তাদেরও তালিকা করে। কিন্তু করা হবে কবে? মানে করে অলরেডি তারা করছে, এই ধরনের মেসেজ আসলো আর কি। এখন যেহেতু এরকম একটা অচল অবস্থা, খুব ভালো। কিন্তু কথা হচ্ছে যে একজন আক্রান্ত হওয়ার পর আমরা তার শুশ্রূষা দেব, তাকে সান্ত্বনা দেব, অথবা তার ক্ষতি হলে ক্ষতিপূরণ করব, তার চেয়ে আক্রান্ত যাতে না হয়। জি, মানে ধর্মীয় কারণে অনেক আক্রান্ত সবাই সেই কথা বলছেন। কামাল ভাই, আপনাকে এখন যেটি সবচেয়ে বড় প্রশ্ন, যে এই যে সরকার, যেটি ইন্টারিম পিরিয়ডের একটা সরকার, সেই সরকারের রূপরেখা এবং হচ্ছে যে কেমন হওয়া উচিত, আপনার কোনো সুস্পষ্ট মতামত যদি দেন। জি, আমার একটা মতামত আছে অবশ্যই। সেটা হলো গিয়ে, আমি মনে করি যে নতুন যে সরকার হবে তার উপর একটা বিশাল দায়িত্ব হবে। সেই দায়িত্বটা হলো গিয়ে যে এই দেশে একটা সুস্থ গণতান্ত্রিক ধারা প্রবর্তনের জন্য যা যা করা দরকার তা তাদের করতে হবে। এবং সেক্ষেত্রে সেজন্য আমি মনে করি আমাদের সংবিধানেরও পরিবর্তন আনা প্রয়োজন। সেটা কিভাবে আনতে হবে সেটা আমাদের যারা আইন বিশেষজ্ঞ আছেন তারা বুঝবেন। প্রথমত, নির্বাচন ব্যবস্থাকে এই সরকার একদম ধ্বংস করে দিয়েছে এবং সংবিধানের নাম নিয়েই ধ্বংস করে দিয়েছে। তো আমি মনে করি নির্বাচন ব্যবস্থায় একটা পরিবর্তন আনতে হবে, যাতে নাকি অন্য কিছু দরকার নাই, মানুষের যেন ভোটাধিকারটা সঠিকভাবে প্রয়োগ করার মতো ব্যবস্থা তৈরি হয়। সেটা এই অন্তর্বর্তীকালীন যে সরকার হবে তাদের প্রধান দায়িত্ব হবে এটা, যে মানে প্রত্যেকটা মানুষ যেন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এখন সবগুলি মানুষ ভোট দিয়ে যাকে নির্বাচিত করবে তার দায়িত্ব সেই মানুষের, কোনো সমস্যা নাই। যদি মানুষ বোঝে যে আমার ভোটটা আমি ঠিক মতো দিতে পারি না, অথবা দিয়ে যাকে আনছি ভুল লোককে আনছি, পরের বার 5 বছর পর সে শুধরাই নিবে। কিন্তু মানুষের সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে সক্রিয় করতে হবে, শক্তিশালী করতে হবে। এটা হলো এই সরকারের, যে সরকার আসবে তার প্রধান কাজ। দ্বিতীয় কাজ আছে যে এই সরকারের আমলে, বিগত সরকারের আমলে যে প্রচুর পরিমাণ অর্থের নয় ছয় হয়েছে, এদিক সেদিক গেছে, বিদেশে পাচার হয়েছে, বিদেশে শেয়ার গেছে। এই যে জয় সাহেব আছেন আমাদের প্রাইম মিনিস্টারের পুত্র জয়, আমরা তো শুনেছি বড় বড় সব কন্ট্রাক্টে তাকে শেয়ার দিতে হতো, কমিশন দিতে হতো। এইগুলির খোঁজ করে, বিদেশে কার কত প্রপার্টি আছে সেগুলো খোঁজ করে তাদের কাছ থেকে সে আদায় করা, এখানকে তার প্রয়োজনে তার এখানকার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি শিক্ষা থেকে আদায় করা এবং তাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা, এটা করতে হবে। আর তৃতীয়ত আমি মনে করি যে এই যে আন্দোলনটা হলো, এই আন্দোলনে যারা প্রকৃত হিরো, যারা এই আন্দোলনে নিহত হয়েছেন, তাদের প্রত্যেকের পরিবারকে মাসিক ভাতা দিতে হবে। এটা হলো আমার দাবি, এটা দিতে। কারণ এরা হলো, এবং আমি এটাও বলি যদি এটা সম্ভব রাষ্ট্রীয় কোষাগার থেকে দিতে হবে, আমি তাও মনে করি না। এই অবৈধ উপার্জনকারীদের যে বিপুল পরিমাণ সম্পদ আপনি বাজেয়াপ্ত করবেন, সেটা দিয়ে একটা ফান্ড করে কিন্তু আপনি এই লোকগুলির মাসিক ভাতা প্রতি বছর দিতে পারেন পরিবারকে। আমি মনে করি এটা দেওয়াটা অত্যন্ত জরুরি। আমাদের হাতে একদমই সময় শেষ। সোহরাব ভাই, 1 মিনিটে যদি বলেন।
প্রথমত হচ্ছে যে ভঙ্গুর অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার সর্বাত্মক চেষ্টা নিতে হবে, সংখ্যালঘুদের উপর বাড়িঘরে হামলা বন্ধ করতে হবে, আর অগণতান্ত্রিক ধারা থেকে গণতান্ত্রিক ধারায় দেশকে নিয়ে যেতে হবে, ভোট নির্বাচন ব্যবস্থাকে নিরঙ্কুশ করতে হবে, স্বচ্ছ করতে হবে, এবং আজকে বিরোধী দলের উপর যে অত্যাচার নির্যাতন হয়ে আসছে, ভবিষ্যতে যারা বিরোধী দলে আসবে তাদের উপর সেই একই রকম অত্যাচার নির্যাতন না হয় সেই নিশ্চয়তা নাগরিক হিসেবে আমরা রাষ্ট্রের কাছে দাবি করব, ভবিষ্যতে যে সরকারের কাছে আসবে তার কাছে দাবি। আচ্ছা, আপনাদের দুইজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নতুন সরকারের জন্য, এই স্বল্প মেয়াদী সরকারের জন্য অনেক কিছু, অনেক বড় চ্যালেঞ্জ। দর্শক আস্তে আস্তে বোঝা যাবে কোন দিকে যাচ্ছে। আপাতত মেসেজ হচ্ছে যে ধৈর্যশীল হতে হবে এবং প্রত্যেকটা পাড়া মহল্লায় বিশেষ করে সংখ্যালঘু যারা আছেন তাদের পাশে দাঁড়াতে হবে, এবং প্রত্যেক নাগরিকের নিরাপত্তার দায়িত্ব, যেহেতু এখন একটু বিশৃঙ্খল অবস্থা, এই অবস্থাটার ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি। সেটার জন্য আপনার পাশের, আপনি যে মানুষটা এই মুহূর্তে শুনছেন, আপনার পাশের মানুষের পাশে আপনি দাঁড়াবেন, ঠিক হয়ে যাবে সব। সবার জন্য শুভকামনা।